আমি ক্লাস শুরু করছি। সবাইকে শুভেচ্ছা আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের ম্যাথ প্র্যাকটিস ক্লাস। হ্যাঁ, কারণ এই ম্যাথ গুলো প্র্যাকটিস না করলে তোমরা আর আনসার করতে পারবে না বোর্ডে, এই অঙ্কগুলোর আনসার করতে পারবে না। আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দিব প্র্যাকটিস করায়ে। আজকে আমরা ম্যাথ প্র্যাকটিস করব। সবাই খাতা কলম ক্যালকুলেটর সাথে নিয়ে বসো, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছ? খাতা কলম ক্যালকুলেটর নাও সাথে। আমরা সেদিন করেছিলাম পেবেকের অঙ্ক আর হচ্ছে গড় মুনাফার হার নির্ণয়ের অঙ্ক। আচ্ছা, যেভাবে পরীক্ষার প্রশ্নে আসে সেভাবে আমরা করব। খেয়াল করো, দাঁড়াও দেখাচ্ছি। খেয়াল করো, তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিন? আচ্ছা, তোমরা দেখতে পেলে দেখো, আমি বড় করে দিচ্ছি। এখানে দেয়া আছে, এই অঙ্কটা দেয়া আছে। অঙ্কটা আমরা আগে করব। সুমন ব্রাদার্স একটি প্রকল্পে, আগে আমার এই অঙ্কটা করাও আছে, আমরা একবার দেখে তারপরে আরেকটা প্রশ্নে যাব। সেই প্রশ্নের অঙ্কটা তোমরা আমাকে করে দেখাবা এই নিয়মেই। সুমন ব্রাদার্সের একটি প্রকল্পে 16 লাখ টাকা ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে। 16 লাখ টাকা হচ্ছে তার প্রাথমিক বিনিয়োগের টাকা। 16 লক্ষ টাকা হচ্ছে তার প্রাথমিক বিনিয়োগের টাকা। প্রথমে 3 বছরে প্রাক্কলিত আয় যথাক্রমে 4 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা এবং 9 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা। মানে সে আশা করেছে 3 বছরে তার প্রথম বছরে 4 লক্ষ টাকা আয় হবে, তারপরের বছরে 7 লক্ষ টাকা আয় হবে এবং তারপরের বছরে তার আয় হবে 9 লক্ষ টাকা। অন্যান্য চলতি খরচ প্রতি বছর আয়ের 35% এবং কর 30% অনুমান করা হয়েছে। সুমন ব্রাদার্সের গড় মুনাফার হার নির্ণয় করো। এটা হচ্ছে তোমার অঙ্কটা, ঠিক আছে? যারা অঙ্কটা আমি করে দিয়েছি, এরকম ভাবে তোমরা আরেকটা অঙ্ক করবে। হ্যাঁ, আমি এখন যাচ্ছি অঙ্কটা কিভাবে করেছি। গত ক্লাসে কিন্তু অঙ্কগুলো বোঝানো হয়েছে, করানো হয়েছে। আমি আজকে প্র্যাকটিস ক্লাসে আবার করছি। এটা হচ্ছে তোমার অঙ্ক। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে কি ওরা অপচয় ধরেছে? অপচয়ের কথা বলেছে? বলে নাই। কিন্তু অপচয়ের কথা না বললেও অপচয়ের কথা ধরার একটা নিয়ম আছে, তাই না? ধরার একটা নিয়ম আছে না অপচয়? আমরা পড়েছি না বইয়ে অপচয় ধরার নিয়ম? একজন বলো, অপচয় ধরার নিয়মটা বলো। কি করতে হয় অপচয় ধরতে হলে? বইয়ে আছে। আমি যাচ্ছি অঙ্কটাতে, খেয়াল করো। খেয়াল করো অঙ্কটাতে, প্রশ্ন অনুযায়ী অঙ্কটা এখানে আমি করেছি। তোমাদেরকে আমি এই একই নিয়মের আরেকটা অঙ্ক দিব। অপচয় ধরা ছিল না। অপচয়টা কিভাবে ধরতে হয়? গড় বিনিয়োগ এখানে কত? 16 লক্ষ টাকা না? বিনিয়োগ কত? এখানে বলেছে যে গড় বিনিয়োগ, বই আছে যে বিনিয়োগ যেটা, গড় বিনিয়োগ না, যে টাকাটা বিনিয়োগ করেছে সেই টাকা থেকে কয় বছরের প্রকল্প সেই বছর দিয়ে ভাগ করতে হবে। বিনিয়োগ করেছে কত? 16 লক্ষ টাকা। সবার উপরে দেয়া ছিল না?
বিনিয়োগের পরিমাণ প্রশ্নে কত টাকা দেওয়া ছিল? প্রশ্নে 16 লাখ টাকা। আর এখানে কয় বছর? 1 2 3। তাহলে 16 লক্ষ টাকাকে 3 দিয়ে ভাগ করলে অবচয় পাওয়া যাবে। যদি অবচয় না থাকে তাহলে আমরা অবচয় এইভাবে বের করি। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে সুমন ব্রাদার্স এর গড় মুনাফার হারটা কিভাবে হবে? প্রথমে ছকটা হবে এইভাবে, প্রাক্কলিত আয় 4 লক্ষ টাকা প্রথম বছর, তারপরের বছর 7 লক্ষ টাকা, তারপরের বছর 9 লক্ষ টাকা। সেখান থেকে বাদ দিতে হবে, বাদ মানে বিয়োগ করতে হবে চলতি খরচ। চলতি খরচের 35%। চলতি খরচের 35%। চলতি খরচের 35% কত দেখো? প্রথমে হচ্ছে 1,40,000, পরের বছর 2 লক্ষ 4 লক্ষের 35% হচ্ছে 1,40,000, 7 লক্ষের 35% হচ্ছে 2,45,000, 9 লক্ষের 35% হচ্ছে 3,15,000। বুঝতে পেরেছো? এখন বাদ দিব অবচয়। অবচয় আলাদা ক্যালকুলেটরে ইচ্ছা করলে তোমরা ইয়ে করতে পারো, 16 লক্ষ ভাগ 3। এখন ক্যালকুলেটর নিয়ে বসতে বলেছি সবাইকে, এখন ক্যালকুলেটর নিয়ে বসতে বলেছি। যাদের হাতে ক্যালকুলেটর আছে তারা এখনই 16 লক্ষ ভাগ 3 দেখো, মিলাই ফেলো। 16 লক্ষ ভাগ 3। আচ্ছা, 16 লক্ষ ভাগ 3 হলে 5,33,333। তাহলে এটাও বাদ দিব, এটাও বিয়োগ করব। ঠিক আছে, প্রাক্কলিত আয় থেকে চলতি খরচ বিয়োগ করব, সেখান থেকে আবার অবচয় বিয়োগ করব। বের হবে কি? করযোগ্য মুনাফা। করযোগ্য মুনাফা বলতে কি বোঝো? করযোগ্য মুনাফা হচ্ছে যে মুনাফাটার উপর কর ধরা যাবে, ট্যাক্স, সরকার ট্যাক্স ধরবে, যে মুনাফাটার উপর সরকার ট্যাক্স ধরবে। তাহলে করযোগ্য মুনাফা বের হলো। ব্র্যাকেট যে দিয়েছি, ব্র্যাকেট যেটা দিয়েছি সেটা কেন দেওয়া হয়েছে জানো? সেটা ক্ষতি হয়েছে, মাইনাস বেশি। এখানে ব্র্যাকেট ৭৮,৩33 ব্র্যাকেটে থাকবে। ব্র্যাকেট দিয়েছে এই কারণে যে সেটা তোমার রেজাল্ট মাইনাস আসছে, ক্ষতি হয়েছে। তারপরে ৭৮,৩33 ব্র্যাকেট থাকবে, এটাও ক্ষতি হয়েছে। 3 বছরে গিয়ে ৫১,৬৬৭ টাকা লাভ হয়েছে। এখান থেকে কর 30% বিয়োগ দিতে হবে। এখান থেকে কর যদি 30% বিয়োগ দেই, এখান থেকে কর 30% বিয়োগ দিলে প্রথম বছরে তো লস হয়েছিল, তাই না? তাই সে কর দিতে পারবে না। তারপরের বছরও লস হয়েছে, তাই সে কর দিতে পারবে না। তারপরের বছর লাভ হয়েছে ৫১,৬৬৭ টাকার 30% হচ্ছে ১৫,৫০০ টাকা। তোমরা চাইলে সবাই দেখতে পারো ক্যালকুলেটরে এখনই। ৫১,৬৬৭ 30% কত বের করো, বের করলে দেখা যাবে। কিন্তু ওখানে টাকা লিখি নাই কেন? প্রথম বছরে টাকা লিখি নাই কেন? একজন বললো আবার, প্রথম বছরে কেন টাকা লিখি নাই? হ্যাঁ, তার লস হয়েছে। দ্বিতীয় বছরে টাকা লিখি নাই কেন? লস হয়েছে তাই। তারপরের বছর 15,৫০০ টাকা লিখেছি, কারণ হচ্ছে এখানে লাভ হয়েছে। হ্যাঁ, তারপরে নিট মুনাফা বের হইলো। নিট মুনাফা কি? নিট মুনাফা প্রথম বছরে নিট মুনাফা না, ক্ষতি হয়েছে তাই ব্র্যাকেটে রেখেছি। ক্ষতি হলে ব্র্যাকেটে রাখবো, মানে মাইনাস যখন চলে আসবে। তারপরের বছরেও ৭৮,৩33 টাকা ক্ষতি হয়েছে, লাভ হয় নাই, সেটা ব্র্যাকেটে রেখেছি। তারপরের বছর নিট মুনাফা ৩৬,১৬৭ টাকা। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমি যাব হচ্ছে গড় নিট মুনাফাতে। গড় নিট মুনাফাতে যে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর ৩-৪ টাকা যোগ করে ৩ দিয়ে ভাগ করব, কারণ বছর 3। এখন খেয়াল করো, ৩-৪ টাকা যখন যোগ করব, প্রথম বছর মাইনাস, তাই না? তার পরের বছরও মাইনাস, তারপরের বছর প্লাস আসছে। তাহলে মাইনাস 2টা যোগ করব, জেনারেল ম্যাথের মতো অঙ্ক করো। মাইনাস 2টা যোগ করে প্লাসটা বিয়োগ করে দাও, জেনারেল ম্যাথের মতো বিয়োগ করে দেখো, তবু মাইনাসই আসে। তো সমান সমান ১,৫,১৬৭ টাকা মাইনাস আসে। মাইনাস আসলে মাইনাস আসবে, প্লাস আসলে প্লাস আসবে, জেনারেল ম্যাথের মতো অঙ্ক। এতটুকু সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এখন গড় বিনিয়োগে যাচ্ছি। গড় বিনিয়োগ হচ্ছে 16 লক্ষ টাকা। না না, প্রারম্ভিক বিনিয়োগ ছিল লোকটার 16 লক্ষ টাকা,
গড় বিনিয়োগ বের করার নিয়ম হচ্ছে প্রারম্ভিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ। প্লাস ভগ্নাবশেষ এখানে নাই, অথবা ভগ্নাবশেষ অথবা অবশিষ্ট মূল্য দিয়েও বলা থাকে। তোমরা দেখো এখানে শূন্যটা কিসের শূন্য? এখানে শূন্যটা হচ্ছে প্রশ্নে যদি অবশিষ্ট মূল্য বলা থাকে অথবা ভগ্নাবশেষ কথাটা লেখা থাকে সেই টাকাটা বসাতাম। এখন প্রশ্নে এটা থাকে নাই, নাই থাকতেও পারে নাও থাকতে পারে, নাই। তাই আমরা বিনিয়োগকে 2 দিয়ে ভাগ করেছি। বিনিয়োগ ছিল 16 লক্ষ টাকা, সেটাকে 2 দিয়ে ভাগ করেছি, হয়েছে 8 লক্ষ টাকা। এখন গড় মুনাফার হার বের করব। গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ ইনটু 100। তো গড় নিট মুনাফা ছিল 1,05,000 মাইনাস 1,05,167, এটার গড় বিনিয়োগ 8 লক্ষ টাকা ইনটু 100 বের হইল হচ্ছে মাইনাস 13.15%। বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ, বইয়ের 51 পৃষ্ঠাতেও এটার নিয়মটা আছে। বইয়ের 51 পৃষ্ঠাতেও এটার নিয়মটা আছে। এখন তোমাদেরকে আমি একটা অঙ্ক দিব, সাধারণত যেইভাবে বোর্ডে থাকে, একটা বোর্ড কোশ্চেন তোমাদের জন্য সিলেক্ট করেছি, যে বোর্ড কোশ্চেনটা না পড়লে তোমরা আর আনসার করতে পারছো না। দেখি একটা বোর্ড কোশ্চেন। দেখো, তোমরা চাইলে এখন বইটাও খুলে বসতে পারো 51 পৃষ্ঠা নিয়মটা দেখার জন্য। প্রশ্নে কি আসছে দেখো, এটা একটা বোর্ড কোশ্চেন, সকল বোর্ড 2016 তে আসছিল। এই রকম ভাবে অঙ্কগুলো আসে বোর্ডে। 2টা প্রকল্পের কথা বলা থাকে। বইয়ের মধ্যে ক এবং খ প্রকল্প দিয়ে 51 পৃষ্ঠায় বলা আছে। আর এই প্রশ্নে বলা আছে সান ও মুন নামে 2টি প্রকল্প। নিশীথ ব্রাদার্স 3 বছর মেয়াদী সান ও মুন নামে দুটি প্রকল্পের একটিতে 12 লক্ষ টাকা বিনিয়োগ করতে চাচ্ছেন। মানে লোকটা 2টা প্রকল্প থেকে একটা প্রকল্প বাছাই করবেন। লোকটা চাচ্ছে 2টা প্রকল্প থেকে একটা প্রকল্প বাছাই করতে, সে 12 লক্ষ টাকা বিনিয়োগ করবে। 12 লক্ষ টাকা তার কি প্রারম্ভিক বিনিয়োগ, 12 লক্ষ টাকা। প্রকল্প দুটি সম্পর্কিত কিছু তথ্য নিচে দেওয়া হলো। প্রাক্কলিত বিক্রয় আর প্রাক্কলিত আয় একই কথা, কারণ বিক্রয় করলেই তো আয় আসে, তাই না? বিক্রয় দেখে আবার তোমরা ঘাবড়ায় যাও না। বিক্রয় অবশ্য বইয়ে আছে, ঘাবড়াবা না। প্রাক্কলিত আয় কথাটা লেখা থাকতে পারে অথবা প্রাক্কলিত বিক্রয় কথাটা লেখা থাকতে পারে। প্রথম বছরের সান, তোমরা একটা প্রকল্পের দিকে তাকাও, সান 7 লক্ষ টাকা, দ্বিতীয় বছর 8 লক্ষ টাকা, তৃতীয় বছর 9 লক্ষ টাকা তাদের আয় হবে। চলতি খরচ বিক্রয়ের 40%, মানে প্রথম বছর 7 লক্ষের 40% ক্যালকুলেটরে করবা, দ্বিতীয় বছর 8 লক্ষের 40%, তৃতীয় বছর 9 লক্ষের 40% ক্যালকুলেটরে করবা। স্থায়ী খরচ 2 লক্ষ, সবার 2 লক্ষ টাকা দিয়ে দিবা। অবচয় 1 লক্ষ টাকা বলে দেওয়া আছে, সবাইকে 1 লক্ষ টাকা দিয়ে দিবা, বলে দেওয়া আছে। বলে দেওয়া না থাকলে আমি কি করতাম, যদি এখানে বলে দেওয়া না থাকতো, আমি 12 লক্ষ টাকাকে 3টা বছর 1 2 3 বছর 3 দিয়ে 12 লক্ষকে 3 দিয়ে ভাগ করতাম। 12 লক্ষ মানে প্রারম্ভিক বিনিয়োগকে 3 বছর, এখানে 3টা বছর 3 দিয়ে ভাগ করলে যে টাকাটা আসতো সেটা অবচয় হইতো। সবাই বুঝতে পেরেছো? যদি অবচয় বলা না থাকতো। আর কর হার 30%। এখন তোমরা আমাকে জলদি ক্যালকুলেটরে খাতায় এখনই সান প্রকল্পের গড় মুনাফার হারটা নির্ণয় করে আনসার বলো। এখন সময় 3-4 মিনিটেই হয়ে যাওয়ার কথা। যদি চোখের সামনে নিয়মটা রাখতে হয় তাহলে বইয়ের 51 পৃষ্ঠাটা রাখতে পারো চাইলে চোখের সামনে। প্রথমে লিখবে প্রারম্ভিক মূলধন পরিমাণ লক্ষ টাকায়, ছকটা যদি তোমাদের রাখা লাগে তোমরা চোখের সামনে 51 পৃষ্ঠাটা রেখে এই অঙ্কটা করতে পারো, অসুবিধা নাই। বিক্রয় 8 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ, 9 লক্ষ। তোমরা কি করা স্টার্ট করেছো সবাই? শুধু সান প্রকল্প করো। আমি যে প্রশ্নটা দিয়ে রেখেছি এই প্রশ্নটা কিন্তু নেক্সট ক্লাসের পড়া থাকবে। আমি শুধু এখন সান প্রকল্প দেখবো, তারপর আমি প্রশ্নটা তোমাদেরকে বুঝিয়ে দিব, কারণ এই ধরনের প্রশ্নই বোর্ডে আসে।
7 লক্ষ, চলতি খরচ বিক্রয়ের 40%, তার মানে 7 লক্ষের 40%। কত আসছে বলো তো একটু? 7 লক্ষের 40% কত আসছে বলো? 2,80,000। হ্যাঁ, 2,80,000। সবাই করছো তো? আজকে কিন্তু মে বেশি, 29টা মে। সবাই করছো তো? সবাই করছো? যারা ছকটা না বুঝতে পারো, 51 পৃষ্ঠা বইয়ের 51 পৃষ্ঠা খুলে বসতে পারো। প্র্যাকটিস করতে হবে, অঙ্ক প্র্যাকটিস না করলে অঙ্ক মিলাতে পারবে না। অঙ্কগুলো খুব সহজ, জেনারেল ম্যাথের চাইতেও সহজ, কিন্তু তোমরা কেন তোমরা 9 বছর করছো না কেন? স্কুল বন্ধ, বাসায় বসে বসে বই শেষ করে ফেলো। তারপরে হচ্ছে 3,20,000 টাকা, তাই না? আর তৃতীয় বছর হচ্ছে 9 লক্ষ টাকার 40% করো। 3,60,000 টাকা। হ্যাঁ, এটা কি করবা? 7 লক্ষ টাকা থেকে বিয়োগ করবা, তাই না? 7 লক্ষ বাদ হবে, এটা বিয়োগ হবে। এরপর স্থায়ী খরচ বলে দিচ্ছে 2 লক্ষ টাকা বলেই দিছে, তাহলে তো আর কিছু করার নাই, সবাই 2 লক্ষ টাকা পাবে। স্থায়ী খরচ সবাই পাবে, সব বছরেই 2 লক্ষ টাকা। এটা কি হবে? বিয়োগ হবে। এরপরে অপচয় 1 লক্ষ টাকা বলে দেয়া আছে, সেটাও বিয়োগ হবে। আর কর হার 30%। চলতি খরচ, স্থায়ী খরচ, অপচয়, এই তিনটা একসাথে যোগ করে 7 লক্ষ থেকে বিয়োগ দিয়ে দাও, সেটা হবে করযোগ্য মুনাফা। সেখান থেকে কর হার 30% কেটে রাখবে, 30% করবে। তারপরে নিট মুনাফা অথবা নিট ক্ষতি বের হবে। কেউ না বুঝলে আমাকে এখনই জিজ্ঞেস করে ভালোভাবে বুঝে নাও। বইয়ের 51 পৃষ্ঠা খুলে দেখতে পারো, সেটাও যদি না বুঝো আমাকে জিজ্ঞেস করতে পারো যে এই টাকাটা কোত্থেকে আসছে বা এই টাকাটা কিভাবে আসবে। জিজ্ঞেস করে করেও অঙ্কটা করতে পারো, কিন্তু সবাই অঙ্কটা করো। মিস বলো। মিস আমি না মিস গড় বিনিয়োগটা বের করার ইয়েটা বুঝতে পারিনি। গড় বিনিয়োগ, হ্যাঁ আসবো আমরা, ঠিক আছে, গড় বিনিয়োগে আমরা আসবো। তাহলে আমরা এইটুকু তো বুঝতে পেরেছো যে নিট মুনাফা বা নিট ক্ষতি কিভাবে বের হয়েছে। আচ্ছা, তাহলে আমাকে এইটুকু আগে বের করে দেখাও, তারপরে আমি গড় মুনাফাতে, গড় বিনিয়োগে যাচ্ছি। এটুকু সবার শেষ হয়েছে? প্রথম বছরে কত টাকা নিট মুনাফা কারো আসছে? আচ্ছা, যে গড় বিনিয়োগ বুঝতে পারো নাই বলছো, সে গড় বিনিয়োগ কিভাবে বের করবে? এখানে তোমার প্রারম্ভিক বিনিয়োগ কত টাকা বলো তো? প্রারম্ভিক বিনিয়োগ কত টাকা বলো তো? উপরে বলে দেওয়া আছে না 12 লক্ষ টাকা? হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্রারম্ভিক বিনিয়োগ 12 লক্ষ টাকা। এখন 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা সাথে দেখো তুমি 52 পৃষ্ঠা বের করো, 12 লক্ষ গড় বিনিয়োগ। এখানে তোমার 100 জায়গাতে হবে 12 লক্ষ, ঠিক আছে? 52 পৃষ্ঠায় ভাগ 2, ঠিক আছে? 12 লক্ষ ভাগ 2, তাহলে এখানে তোমার গড় বিনিয়োগ 12 লক্ষকে 2 দিয়ে ভাগ করলে কত হবে?
6 লক্ষ টাকা, তাই না? তাহলে গড় বিনিয়োগ হবে 6 লক্ষ টাকা। বুঝতে পেরেছো? জি মিস। আর কেউ কোনো কিছু বুঝতে পারোনি এমন আছে এখানে? আচ্ছা, কারো কি বের হয়েছে? গড় মুনাফার হার কারো বের হয়েছে? কি মিস বলো? জামিনী উপস্থিত? নোটিস স্যার। ও তো ছিল। হ্যাঁ, জামিনী কি করেছে অঙ্কটা? রেজাল্ট আসছে? আচ্ছা, সবাই করবে? কারো এসেছে রেজাল্ট? আফিফা আজাদ রোল 6 করছো? কারো আসছে রেজাল্ট? আসছে এখনো? না আমি দেখিনি। এত সময় লাগার কথা না তো বাবা, ছোট অঙ্ক তো। আমরা স্কুলে কিভাবে করি 40 মিনিটের ক্লাসে? তোমাদের এত সময় লাগছে কেন? কারো হয়েছে? করছো তো সবাই নাকি? মেয়েরা হয়েছে কারো? সম্ভবত 21% আসবে। কত আসছে? 21%। হ্যাঁ, 21%। এখন আমি বলে দেই, এটা তো তোমার গ নাম্বারের উত্তর যে গড় মুনাফার হার 21%, নিশীথ ব্রাদার্সের সান প্রকল্পের। এখন তারপর বলছে প্রকল্প দুটির মধ্যে কোনটিতে বিনিয়োগ অধিকতর গ্রহণযোগ্য যুক্তি দেখাও। এখন তোমাকে তো মূল প্রকল্পের যদি তুমি গড় মুনাফার হার বের করতে না করো তাহলে তো আর তুমি বলতে পারবে না যে কোনটা অধিকতর গ্রহণযোগ্য। মূল প্রকল্পেরও ঠিক একইভাবে
গড় মুনাফার হার বের করতে হবে একই নিয়মে। বের করার পর যার গড় মুনাফার হার বেশি থাকবে সেই প্রকল্পটা গ্রহণযোগ্য। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এখন সবাই উত্তরটা লিখে রাখো 21%। সান প্রকল্পের গড় মুনাফার হার 21%। উত্তরটা সবাই লিখো। এখন তারপরে মূল প্রকল্পটা করতে হবে না, এই মূল প্রকল্পটা তোমাদের বাড়ির কাজ। এই বাড়ির কাজটা আমাকে করে বলবে যে কোনটা গ্রহণযোগ্য, সান না মুন। মুন প্রকল্পটা বেশি আসে, মুন প্রকল্পটাই গ্রহণযোগ্য হয়। মূল প্রকল্পের গড় মুনাফার হার আসে 31.50%। সবাই একটু উত্তরটা খাতায় লিখে রাখো, তারপর অঙ্কটা করে সবাই মিলাবা। 31.50%। গড় উত্তর আসে 21% আর ঘর উত্তর আসে 31.50%। ঠিক আছে, সবাই লিখেছো? গড় উত্তর 21% আসে আর ঘর উত্তর আসে 31.50, 31.5% অথবা 50%। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমি নেক্সট অঙ্কটাতে যাচ্ছি। পেব্যাকের একটা অঙ্ক। সবাই কিন্তু এই অঙ্কটা করবে এবং উত্তর মিলাবে। আমি উত্তর বলে দিয়েছি, ঠিক আছে? লিখেছো না সবাই? কথা বলো মেয়েরা। আচ্ছা, এখন আমি তারপরের অঙ্কটাতে যাচ্ছি। ওটা তো গড় মুনাফার হার ছিল, এটা হচ্ছে পেব্যাক। সানমুন এন্টারপ্রাইজ 40 লক্ষ টাকা দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করার কথা ভাবছেন। এমত অবস্থায় মায়া ও ছায়া নামক দুটি প্রকল্পের 5 বছরের আয় ব্যয় প্রাক্কলন করে নিম্নের তথ্যাদি পান। মায়া প্রথম বছর 15,50,000 হবে, এখানে 15,50,000, একটা শূন্য বেশি চলে আসছে, বইটাতেই ভুল ছিল, একটা শূন্য বেশি আসছে, 15,50,000। হ্যাঁ, দ্বিতীয় বছর 17 লক্ষ, তৃতীয় বছর 10 লক্ষ, চতুর্থ বছর 15 লক্ষ, পঞ্চম বছর 16,50,000। আর ছায়াটাও দেয়া আছে, ঠিক আছে? এখন আমি এইটা সবাই স্ক্রিনশট রাখতে পারো, রেখে অঙ্কটা তো করতে হবে। এইভাবেই আসে পরীক্ষাতে, বোর্ডে অঙ্কগুলো এইভাবে আসে, তাই আমি প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে প্র্যাকটিস করাচ্ছি। প্রথমে বলেছি কি মূলধন বাজেটিং কি ধরনের প্রক্রিয়া। খতে বলেছে অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কি, ব্যাখ্যা করো। গতে বলেছে মায়া প্রকল্পের পেব্যাক সময় নির্ণয় করো। প্রথমে মায়া প্রকল্পের পেব্যাক সময় নির্ণয় করবা, তারপর বলছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য কোন প্রকল্প লাভজনক, যুক্তি দাও। তাহলে ছায়া প্রকল্পের পেব্যাক সময় নির্ণয় করবা, তাই না? তারপরে যেটাতে বছর কম লাগবে সেই প্রকল্পটা আমরা গ্রহণ করব। এটার একটা স্ক্রিনশট রাখো সবাই, এবং এটা তোমরা নেক্সট ক্লাসে আমাকে দিবে। আমি এখন মায়া প্রকল্পের অঙ্কটা দেখাই তোমাদেরকে। এই পেব্যাক সময় কিন্তু সহজ, একদম সহজ। দেখো মায়া প্রকল্পের অঙ্কটা আমি করে দিয়েছি তোমাদের জন্য। মায়া প্রকল্পের পেব্যাক সময় নির্ণয়, আমরা কিন্তু প্রথমে 5টা বছর ওদের দিয়েছে। আমি কিন্তু গত ক্লাসে পেব্যাক কিভাবে করাতে হবে সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম। প্র্যাকটিস যারা করেছো তাদের কাছে এটা পানির চেয়েও সহজ। এখন যারা প্র্যাকটিস করো না তাদের কাছে নতুন মনে হবে। বছর লিখি, প্রথমে 0, 1, 2, 3, 4, 5টা বছর। নগদ প্রবাহের প্রথমে -40 লক্ষ টাকা লিখেছি। এটা কোথা থেকে আসছে? এই যে 40 লক্ষ টাকা বিনিয়োগ করার কথা ভেবেছে সেটাই। তাহলে প্রথমে মাইনাস চিহ্ন দিয়ে লিখি বিনিয়োগ, কারণ আমরা ধরি প্রথমে তার কোনো আয় নাই।
-40 লক্ষ -40 লক্ষ ক্রমযোজিত নগদ প্রবাহ। এরপরে এখানে প্রথম বছরে 15,50,000 সাজিয়ে দেই নগদ প্রবাহ, তারপরে 17 লক্ষ টাকা, তারপর 10 লক্ষ টাকা, তারপর 15 লক্ষ টাকা, তারপর 16,50,000 টাকা। এরপর কি করব? এরপরে এই ক্রমযোজিত নগদ প্রবাহ বসাবো। কিভাবে বসাবো? বসাবো হচ্ছে যে 40 লক্ষ টাকা, এই 40 লক্ষ টাকা থেকে 15 লক্ষ সাথে 15 লক্ষ -40 লক্ষের সাথে 15,50,000 যোগ করব, তাহলে হবে -24,50,000। -24,50,000 এর সাথে 17 লক্ষ যোগ করব, তাহলে হবে -7,50,000। এবার -7,50,000 এর সাথে 10 লক্ষ যোগ করব, তাহলে হবে +2,50,000। +2,50,000 এর সাথে 15 লক্ষ যোগ করব, তাহলে হবে 17,50,000। 17,50,000 এর সাথে 5 বছরের 16,50,000 যোগ করব, তাহলে হবে 34 লক্ষ টাকা। এই টাকা কিভাবে আসে সবাই কি বুঝতে পেরেছো? না বুঝতে পারলে আমাকে এখনই জিজ্ঞেস করো। এরপরে আমরা সুতরাং পেব্যাক সময় নির্ণয় করব। দুইটা কোথা থেকে আসছে? দুইটা হচ্ছে, দেখো ক্রমযোজিত নগদ প্রবাহের দিকে তাকাও, সবার লাস্টের মাইনাসের দিকে তাকাও। -7,50,000। -7,50,000 কোন বছরে ছিল? 2 বছরে। এটা হচ্ছে সেই 2, বুঝতে পেরেছো? আর তারপরে যোগ দিয়ে 7,50,000 টাকা হচ্ছে এই যে -7,50,000, মাইনাস চিহ্নটা দিব না। আর নিচে হচ্ছে 10 লক্ষ টাকা, এটা হচ্ছে কোনাকুনি, আমি কোনাকুনি করতে বলেছি গত ক্লাসে। নিচে দেখো নগদ প্রবাহের 3 বছরের নেক্সট ইয়ারের লাভটা, নগদ প্রবাহ 10 লক্ষ টাকা। 7,50,000 এর কোনাকুনি কি আছে নগদ প্রবাহে? 10 লক্ষ আছে না কোনাকুনি? এই 10 লক্ষ টাকা বসছে। এখন 7,50,000 কে 10 লক্ষ টাকা দিয়ে ভাগ করলে হয় 0.75। 2 এর সাথে 0.75 বছর যোগ করেছি, তাহলে 2.75। তাহলে মায়া প্রকল্পের পেব্যাক সময় 2.75 বছর। অঙ্কটা বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তাহলে এইভাবে আমি করব ছায়া প্রকল্প। এইভাবে আমি করব ছায়া প্রকল্প। ঘ নম্বরে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য কোন প্রকল্প লাভজনক? ছায়া প্রকল্প করব, তারপর দেখব কোনটাতে বছর কম লাগে। ঠিক আছে, কোনটাতে বছর কম লাগে, তারপরে যেটাতে বছর কম লাগে সেটা আমরা গ্রহণ করব। আর মেয়েরা জয়েন করবে না, এই ক্লাসটা শেষ করতে পারি না। তাহলে এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। তাহলে এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে মেয়েরা? অঙ্কটা আমি এখনই দিয়ে দিচ্ছি, দাঁড়াও। বুঝতে পেরেছো? এটা সবাই বাড়ির কাজ করবে। এই যে এটা যেটা দেখা যাচ্ছে, বইয়েরটাও তো দুইটাই বাড়ির কাজ। একটা তো তোমরা নিজেরা করেছো, তার সেইভাবে বের করবে প্রথমটা। এটাও তোমরা বাড়ির কাজ শেষ করবে। মায়া প্রকল্পের পেব্যাক তো আমি নির্ণয় করে দিলাম। ছায়া প্রকল্পটা বের করবে তোমরা, তারপর বলবে যে কোথায় তোমাদের বছরটা কম লেগেছে, সেটা তোমরা গ্রহণ করবে।
আছে, আগের অঙ্কটারও কি আমি দেখো গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আগের অঙ্কটারও কি স্ক্রিনশট দিয়ে দিব, তাহলে করতে সুবিধা হবে। ঠিক আছে, দাঁড়াও। তোমরা কিন্তু করবে, আমি বারবার বলছি, না করলে তোমাদের রেজাল্ট যে কি খারাপ হবে ক্লাস 9 এ না পড়লে। আর তোমরা সারাক্ষণ লিংক চাও কেন? তোমরা কি লিংক গুলো লিখে রাখো না? আমি কিন্তু তোমাদের এখানে ছবি দিয়ে দিয়েছি। দুইটা অঙ্কের ছবি আমি দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই বাড়ির কাজ করবে, যেহেতু দেখো ক্লাসটা 40 মিনিটে শেষ করা কত কষ্ট, তারপর যদি তোমরা না করো। ঠিক আছে, আমি দুইটাই তোমাদের মেসেঞ্জারে দিয়ে দিয়েছি, দুইটা অঙ্কই দিয়ে দিয়েছি, আর রেকর্ড ক্লাসটা দিয়ে দিচ্ছি, দরকার হলে সেটা দেখেও কাজ শেষ করতে পারবে। তাহলে সবাইকে আল্লাহ হাফেজ, তোমরা নেক্সট ক্লাসে জয়েন করো এবং অবশ্যই বাড়ির কাজ শেষ করবে। আল্লাহ হাফেজ সবাইকে। ওয়ালাইকুম সালাম।